ফ্রাইডে সাসপেন্স, শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। আজকের নিবেদন হরবিলাসের মৃত্যু রহস্য, রচনায় বনফুল, গল্প পাঠে সুপর্ণা মিশ্র। শুরু হচ্ছে হরবিলাসের মৃত্যু রহস্য। হরবিলাসের মৃত্যু হইয়াছে। এই মৃত্যু সুখের অথবা দুঃখের, তাহার বিচার নীতিবিদেরা করিবেন। আইনত যিনি ললিতার স্বামী ছিলেন, তিনি ছিলেন একটি মানুষ্যরূপী দানব। ইহার কবল হইতে ললিতাকে উদ্ধার করিয়া হরবিলাস সৎ সাহসেরই পরিচয় দিয়েছেন। আজীবন তাহাকে ভয়ে ভয়ে একঘরে হইয়া বাস করিতে হইয়াছে, কিন্তু তাহার কর্মটি যে একটি অসাধারণ রকম সৎকর্ম, তাহাতে সন্দেহ নাই। সমাজ সংস্কারের জন্য হরবিলাসের মতো সাহসী লোকেরই তো প্রয়োজন। এরূপ লোকের তিরোভাব নিতান্তই দুঃখের। হরবিলাসের একমাত্র বন্ধু সিদ্ধেশ্বর কিন্তু এসব লইয়া মাথা ঘামাইতেছিল না। সে কেবল ভাবতেছিল হরবিলাসের মৃত্যুর কারণ কি। লোকটা কাল রাত্রি 10টা পর্যন্ত সুস্থ ছিল, খোশ মেজাজে কত রকম গল্প করিল, সহসা কয়েক ঘন্টার মধ্যে কি হইল? মৃত্যুর কোন লক্ষণই তো তাহার মধ্যে সে লক্ষ্য করে নাই। ব্যাপারটা বেশ একটু রহস্যময় বলিয়া মনে হইল। বিশেষত হরবিলাসের একটি কথা মনে হওয়াতে সিদ্ধেশ্বরের ধারণা হইল যে এই মৃত্যু স্বাভাবিক মৃত্যু নয়। হরবিলাস কথা প্রসঙ্গে তাহাকে একদিন বলিয়াছিলেন, ললিতাকে নিয়ে যখন এখানে চলে আসি, তার কিছুদিন পরে বক্রেশ্বর বাবু আমাকে একটা চিঠি লেখেন। কি লিখেছিলেন জানো? লিখেছিলেন, এর প্রতিশোধ আমি নেবই। জীবন দিয়ে আপনাকে এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। দূরে পালিয়ে গিয়ে নিস্তার পাবেন না। আদালতে নালিশ করে ললিতাকে আপনার কাছ থেকে ছিনিয়ে আনতে পারি, কিন্তু ওর মুখদর্শন করবার ইচ্ছে নেই। ওকেও আমি শাস্তি দেব, দেখে নেবেন। হরবিলাসের ম্লান হাসিটা সিদ্ধেশ্বরের চোখের উপর ভাসিয়া উঠিল। ভীত ম্লান হাসি। সহসা তাহার মনে হইল ললিতার মৃত্যুটাও ঠিক স্বাভাবিকভাবে হয় নাই। কে একজন অপরিচিত সন্ন্যাসী আসিয়া কি একটা প্রসাদ তাহাকে সহস্তে খাওয়াইয়া গিয়েছিল। সেই দিনই কলেরায় তাহার মৃত্যু হয়। সত্যই কি তাহার কলেরা হইয়াছিল? সেই সন্ন্যাসী কি বক্রেশ্বরের চর নয়? তাহাও নিশ্চয় করিয়া বলা যায় না। হয়তো প্রসাদের সহিত বিষ ছিল। বন্ধুর মৃত্যু সংবাদে সিদ্ধেশ্বর শোকাকুল হইয়াছিল। এইসব কথা চিন্তা করিয়া একটু উত্তেজিত হইল। তাহার মনে হইল ললিতার মৃত্যু সম্বন্ধে কোনো তদন্ত করিবার কথা কাহারও মনে নাই। কিন্তু হরবিলাসের এই রহস্যময় মৃত্যুতে যখন তাহার মনে খটকা লাগিয়াছে, তখন তদন্ত না করিয়া সে ছাড়িবে না। হরবিলাসের আত্মীয় স্বজন কেহ নাই, তাহাকেই সব করিতে হইবে। উত্তেজনা ভরে সে উঠিয়া দাঁড়াইল। সে ভৃত্যটি হরবিলাসের মৃত্যু সংবাদ বহন করিয়া আনিয়াছিল, তাহার দিকে চাহিয়া বলিল, তুই যা, আমি আসছি এখন। বাড়িতে আর কোনো লোক যেন না ঢোকে, বুঝলি? ভৃত্য সম্মতি সুযোগ মাথা নাড়িয়া চলিয়া গেল। একটু পরে সিদ্ধেশ্বরও বাহির হইয়া পড়িল। প্রথমেই গেল থানায়। সব ব্যবচ্ছেদ করিয়া বিশেষ কিছু পাওয়া যায় নাই। হৃদযন্ত্র বিকল হইয়া হরবিলাসের মৃত্যু হইয়াছে, ইহাই ডাক্তারের অভিমত। হরবিলাসের হৃদযন্ত্র দুর্বল ছিল, তাহা আরেকজন ডাক্তারও বলিয়াছিল। হরবিলাসের খুঁতখুঁতানির অন্ত ছিল না। সামান্য একটু কিছু হইলেই তাহার বুক ধরফর করিত। কিন্তু এতদিন তো এই হৃদযন্ত্র লইয়া তিনি বেশ বাসিয়াছিলেন। সহসা এমন কি হইল? থানার দারোগা হরবিলাসের মৃত্যুতে সন্দেহজনক কিছুই আবিষ্কার করতে পারেন নাই। সিদ্ধেশ্বর কিন্তু নিঃসন্দেহে হইতে পারলেন না।
সে বাড়ির চাকরটাকে প্রশ্ন করিতে লাগলেন, তুই প্রথমে কি করে টের পেলি যে বাবু মারা গেছেন? বাবু রোজ ভোরে ওঠেন, কিন্তু সেদিন যখন বেলা পর্যন্ত উঠলেন না, ডাকাডাকি করেও সাড়া পেলাম না, তখন জানলার সেই ফোকরটা দিয়ে উঁকি মেরে দেখলাম। ও। ছোকরাটার ইতিহাস সিদ্ধেশ্বরের মনে পড়িয়া গেল। হরবিলাসের দেশ হইতে একজন দূর সম্পর্কের আত্মীয় আসিয়াছিলেন। হরবিলাস তাহাকে ভালো করিয়া চিনতে পারেন নাই, কিন্তু তিনি যখন আত্মীয় বলিয়া পরিচয় দিলেন, তখন তাহাকে বাড়িতে স্থান দিতে হইল। ভদ্রলোক নাকি ব্যবসা সংক্রান্ত কোনো ব্যাপারে এই অঞ্চলে আসিয়াছিলেন। হরবিলাসের বাড়িতে দিন সাতেক ছিলেন। সেই সময় তিনি নাকি লক্ষ্য করেন যে ঘুমের ঘোরে হরবিলাস প্রত্যহ গো গো করিয়া শব্দ করেন, মনে হয় যেন দম বন্ধ হইয়া আসিতেছে। হরবিলাস ব্যাপারটা তত গ্রাহ্যের মধ্যে আনেন নাই। ভদ্রলোক কিন্তু ইহাতে খুবই চিন্তিত হইয়া পড়িলেন। শেষ পর্যন্ত তিনি একজন ডাক্তারই ডাকিয়া আনিলেন। তিনি আসিয়া যাহা বলিয়াছিলেন তাহা সিদ্ধেশ্বরের এখনো মনে আছে। একজন অপরিচিত ব্যক্তিকে সঙ্গে করিয়া আনিয়া তিনি বলিয়াছিলেন, সৌভাগ্যক্রমে ডাক্তার ঘোষের সঙ্গে দেখা হয়ে গেল ওখানে। তিনি পশ্চিমে প্র্যাকটিস করেন। এখানে একজন মারোয়াড়ির রোগীর কল পেয়ে এসেছেন। আমার সঙ্গে আলাপ ছিল, তাই ডেকে এনে নিয়ে এলাম। তুমি একবার বুকটা দেখাও তো একে, রাতে ঘুমের ঘোরে যেরকম করো ভয় হয়। ডাক্তার ঘোষ হরবিলাসের বুক পরীক্ষা করিয়া বলিলেন, আপনার হার্ট খারাপ, তাই শ্বাসকষ্ট হয়। হরবিলাস বলিল, আমি তো টেরই পাই না। আর কিছুদিন পরে টের পাবেন। কি করব তাহলে? মাথার কাছে জানলাটা খুলে শোবেন, সাফ হাওয়া দরকার। ও বাবা, আমি ভীতু মানুষ, তা পারবো না মশাই। জানলা সবটা খুলতে না পারেন, ছোট একটা ফোকর করিয়া নিন জানলায়, বাইরের অক্সিজেন ঘরে খানিকটা ঢুকলেই হলো। হরবিলাস চুপ করিয়াছিল। আত্মীয়টি বলিলেন, আচ্ছা, সে আমি করিয়ে দিয়ে তবে যাব। হরবিলাসের মাথার শিওরের গোল ছিদ্রটি তিনিই করিয়ে দিয়েছিলেন। পরদিন নিজে গিয়া মিস্ত্রি ডাকিয়া ছিদ্রটি করাইয়া তবে অন্য কাজ করেন। তাহার পর তিনি বেশি দিন ছিলেনও না। সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া ভাবিতে লাগিল, এ ছিদ্র পথেই মৃত্যু আসে নাই তো, কিন্তু কি রূপে? আচ্ছা, হরবিলাসের সেই আত্মীয়টি চলে যাবার পর কেউ কি এসেছিল? আগে না, তবে সেদিন একটি পাঞ্জাবি জ্যোতিষী এসেছিল। পাঞ্জাবি জ্যোতিষী? কবে? 15 আগে। কি বললে সে? তা তো জানি না বাবু, তবে অনেকক্ষণ ছিল। সিদ্ধেশ্বর ভ্রু কুঞ্চিত করিয়া বসিয়া রহিল। হরবিলাসের মৃত্যু রহস্যের সহিত ইহার কোন সম্বন্ধ আছে বলিয়া তাহার মনে হইল না। মৃত্যুর 6 মাস পূর্বে হরবিলাস সম্পত্তি একটি উইল করেছিলেন। উইলে ছিল যে তাহার মৃত্যুর পর তাহার সমস্ত সম্পত্তি বিক্রয় করিয়া বিশ্ববিদ্যালয়কে দেয়া হইবে। ললিতা বৃত্তি নাম দিয়া বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষা প্রসারের জন্য উক্ত টাকা সুদ হইতে একটি বৃত্তির ব্যবস্থা করিবে। তাহার মৃত্যুর পর সিদ্ধেশ্বর যদি জীবিত থাকেন, তাহা হইলে সিদ্ধেশ্বরই তাহার বিষয় প্রবৃত্তির বিক্রয়ের ভার লইবে। সিদ্ধেশ্বর যদি জীবিত না থাকে, গভর্নমেন্টের উপর এই ভার অর্পিত হইবে। বিষয় সম্পত্তি বিক্রয়ের জন্য সিদ্ধেশ্বর হরবিলাসের খাতাপত্র দেখিতেছিল। সহসা কতকগুলি ডায়েরি তাহার হাতে পড়িল। হরবিলাসের যে এমন নিয়মিতভাবে ডায়েরি লিখতেন, তাহা সিদ্ধেশ্বরের জানা ছিল না। মৃত্যুর পূর্বদিন পর্যন্ত হরবিলাস ডায়েরি লিখিয়া গিয়েছিলেন। পাতা উল্টাতে উল্টাতেই এক স্থানে সিদ্ধেশ্বরের দৃষ্টি আটকাইয়া গেল। এক স্থানে লেখা, আজ একজন পাঞ্জাবি জ্যোতিষী আসিয়াছিল। সে আমার হস্তরেখা বিচার করিয়া একটি অদ্ভুত কথা বলিল। খানিকক্ষণ আমার হাতের দিকে চাহিয়া থাকিয়া আমাকে প্রশ্ন করিল, আপনাকে যদি একটা কথা জিজ্ঞাসা করি রাগ করিবেন না তো? বলিলাম, না, রাগ করব কেন, কি জানিতে চান বলুন। সে বলিল, আপনি কি কখনো পরস্ত্রী হরণ করিয়াছিলেন? আমি প্রথমটা অবাক হইয়া গেলাম। তাহার পর মনে হইল এ খবর কাহারও নিকট সংগ্রহ করা অসম্ভব নয়। বলিলাম, ধরুন যদি করিয়াই থাকি। জ্যোতিষী বলিল,
তাহা হইলে একটি বিষয় আপনাকে সাবধান করিয়া দিতেছি, সর্পঘাতে আপনার মৃত্যু হইবে। এমন স্থানে কখনো যাইবেন না যেখানে সাপ থাকিতে পারে। এই কথাগুলো বলিয়া জ্যোতিষী চলিয়া গেল। জ্যোতিষীর কথাটা বড়ই অদ্ভুত বলিয়া মনে হইল। যদি ধরিয়া লওয়া যায় যে ললিতার ব্যাপারটা সে আমার হস্তরেখা হইতেই নির্ধারণ করিয়াছে, তাহা হইলে তাহার ক্ষমতা আছে স্বীকার করিতে হইবে। তাহা যদি হয়, তাহা হইলে তাহার দ্বিতীয় ভবিষ্যৎবাণীকেও তুচ্ছ করিবার মতো নয়। সাবধানে থাকা উচিত। সাবধানেই আছি। বাড়ি হইতে পারত পক্ষে কখনো বাড়ি হই না, নিজের ঘরটিতেই বসিয়া থাকি। কাল কিছু কার্বলিক অ্যাসিড আনিব। শুনিয়াছি ঘরের চারিদিকে কার্বলিক লোশন ছিটাইলে সাপ আসে না। সিদ্ধেশ্বরের ডায়েরির পাতাটার দিকে চাহিয়া চুপ করিয়া বসিয়া রহিল। হরবিলাস যে কিছুদিন পূর্বে কার্বলিক অ্যাসিড আনাইয়া ঘরের চতুর্দিকে ছিটাবার ব্যবস্থা করিয়াছিলেন, তাহা সিদ্ধেশ্বর জানিত। সহসা তাহার এ খেয়াল হইল কেন জিজ্ঞাসাও করিয়াছিলাম, কিন্তু কোনো উত্তর আসে নাই। হরবিলাস একটু হাসিয়াছিল মাত্র। সিদ্ধেশ্বর ভাবিতে লাগিল, জানালার এই ছিদ্রপথে সত্যিই কি সাপ ঢুকিয়াছিল? সর্পঘাতে যদি তাহার মৃত্যু হইত, তাহা হইলে শব ব্যবচ্ছেদের সময় কি তাহা ধরা পড়িত না? সিদ্ধেশ্বরের ডায়েরি বন্ধ করিয়া উঠিয়া পড়ল। যিনি শব ব্যবচ্ছেদ করিয়াছিলেন সোজা তাহার কাছে চলিয়া গেল। আচ্ছা ডাক্তারবাবু, হরবিলাসের যদি সর্পঘাতে মৃত্যু হতো, আগে সেটা নিশ্চয়ই বুঝতে পারতেন আপনি, না? তা পারতাম বই কি। হঠাৎ এমন কথা মনে হচ্ছে কেন এতদিন পরে? না, এমনি। সিদ্ধেশ্বর ব্যাপারটা ডাক্তারবাবুর কাছে ভাঙিল না। হার্ট ফেল করে মারা গেছেন ভদ্রলোক, এতে কোনো সন্দেহ নেই। আর ও নিয়ে মাথা ঘামিয়ে লাভই বা কি? তা বটে। কিন্তু একটু অপ্রস্তুত হাসি হাসিয়া সিদ্ধেশ্বর চলিয়া আসিল। কিন্তু তাহার মনে একটা খটকা লাগিয়াই রহিল। মাসখানেক পরে হরবিলাসের বসত বাটিটি বিক্রয় করিবার জন্য সিদ্ধেশ্বর তাহার চতুর্থটি মাপিতেছিল। সেই সময় একটি জিনিস তাহার দৃষ্টি আকর্ষণ করিল। জিনিসটি কিছুই নয়, একটি বড় কার্ডবোর্ডের বাক্স। হরবিলাসের যে ঘরে শুইত, সেই ঘরের পাশেই একটা ঝোপের ভিতর বাক্সটি পড়িয়াছিল। খালি বাক্স, ভিতরে কিছু নাই। তবে বাক্সের উপর একটা নম্বর এবং দোকানের ঠিকানা লেখা রইল। রোদে জলে অস্পষ্ট হইয়া গিয়াছে বটে, কিন্তু পড়া যায়। কি মনে করিয়া সিদ্ধেশ্বর বাক্সটি তুলিয়া লইল। কি ছিল এই বাক্সে? নানারূপ আন্দাজ করিতে করিতে অবশেষে তাহার মনে হইল, বাক্সের গায়ে যে ঠিকানাটা লেখা আছে, বাক্সটি সেই ঠিকানায় পাঠিয়ে দিয়া যদি লেখা যায় যে এই বাক্সে যাহা ছিল ঠিক এমনি একটি জিনিস ভিপি করিয়া আমার নামে পাঠাইয়া দিন, তাহা হইলে কি হয়? হয়তো কিছুই হইবে না, কিংবা হয়তো একটা গেঞ্জি বা কয়েক জোড়া মোজা বা এই ধরনের কিছু একটা আসিয়া পড়িতেও পারে। দেখাই যাক না কি হয়। সিদ্ধেশ্বর বাক্সটি প্যাক করিয়া এবং উপরোক্ত মর্মে একটি পত্র তাহার ভিতর দিয়া সেটি পাঠাইয়া দিল। কেবল কৌতূহলের বশবর্তী হইয়া যে এই কাজ করিল তাহা নহে, কেমন যেন নিগূঢ় ভাবে মনে হইতেছিল যে এ বাক্সটির সহিত হয়তো হরবিলাসের মৃত্যুর কোন সংস্রব আছে। দিন দশেক পরে সিদ্ধেশ্বর হরবিলাসের বাড়িতে বসিয়া জিনিসপত্রের একটা ফর্দ করিতেছিল। সম্মুখের দেয়ালে টাঙানো ছিল ললিতার একটিখানি ছবি। পিয়ন আসিয়া প্রবেশ করিল। আপনার নামে একটা ভিপি আছে বাবু। ভিপি? ক টাকার? 10 টাকা 15 আনা। সিদ্ধেশ্বর সবিস্ময়ে দেখিল সেই দোকান হইতে ভিপি আসিয়াছে। ভিপি ছাড়াইয়া রইল। পিয়ন চলে যাইবার পর সহাস্যে সবক্তি করিল, দেখা যাক কি এসেছে। অবিকল সেই রকম কার্ডবোর্ডের বাক্স। বাক্স খুলিয়া কিন্তু সিদ্ধেশ্বর লাফাইয়া উঠিল। বাক্সের ভিতর একটা সাপ রহিয়াছে। কয়েক মুহূর্তে আতঙ্কিত দৃষ্টিতে চাহিয়া থাকিয়া ঘরের কোণে যে লাঠিটা ছিল, সেই লাঠিটা আনিয়া দূর হইতে স্পর্শ করিল। সাপ নড়িল না। তখন সাহস করিয়া খোঁচা দিল একটা। খোঁচা দিতেই সাপটা আঁকিয়া বাঁকিয়া বাক্স হইতে বাহির হইয়া পড়িল। সাপটা যে রবারের এবং স্প্রিং এর
একটা কারসাজি তাহা বুঝিতে সিদ্ধেশ্বরের দেরি হয় নাই। তবু সে 7টার দিকে সভয়ে চাহিয়া রইল, অবিকল একটা গক্ষুর। নিমেষের মধ্যে হরবিলাসের মৃত্যু রহস্যটা তাহার কাছে যেন পরিষ্কার হইয়া গেল। হরবিলাসের সেই আত্মীয়, সেই ডাক্তার, সেই জ্যোতিষী সকলেই বক্রেশ্বর বক্সির লোক। সহসা একটি শব্দে সিদ্ধেশ্বর চমকাইয়া উঠিল, ঘাড় ফিরাইয়া দেখিল ললিতার ছবিখানি মেঝেতে পড়িয়া চুরমার হইয়া গিয়াছে। ফ্রাইডে সাসপেন্স শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।